আচ্ছা, আপনারা কেউ বলতে পারেন বসন্তমহল কোথায়? জানা থাকলে প্লিজ কমেন্ট করুন। বসন্তমহলে অনধিকার প্রবেশের ঠিক কি শাস্তি হয়? কিসের এত ভয় বসন্তমহলের প্রতি সাধারণ মানুষের? জানতে হলে শুনতে হবে দি গপ্প.com-এর আজকের নিবেদন। সায়ন রুদ্র লেখা মণিকাঞ্চনা। সায়ন রুদ্র, জন্ম 18 জুলাই 1992। বেসরকারি সংস্থায় কর্মরত। বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন। লেখালেখি নামক পত্রিকায় আলোর বন্ধু গল্পের মাধ্যমে সাহিত্য জগতে আত্মপ্রকাশ। বর্তমানে রহস্য রোমাঞ্চ লেখক হিসাবে বিশেষভাবে জনপ্রিয়। কিশোরদের জন্য তার লেখা গল্পের বইগুলো হল ভয়ের আড়ালে, ভ্যাম্পায়ারদের আগমন, পোড়ো মন্দিরের রহস্য এবং ভয় ও ভূত, যা পাঠক মহলে পেয়েছে বিশেষ জনপ্রিয়তা এবং সমাদর। তার লেখা কবিতার বই কবিতা সমাহার প্রকাশিত হয়েছে। বর্তমানে ইউটিউবের বিভিন্ন চ্যানেলে তার লেখা গল্প নিয়ে অডিও স্টোরি পরিবেশিত হয়েছে এবং হচ্ছে। আশা রাখি ভবিষ্যতে আরও হবে। আজ গল্প পাঠে সায়ন্তন। গল্পের সূত্রধর আমি অরিন্দম ফ্রম মিস্ট্রি ল্যাব। হিমাদ্রির চরিত্রে নিবেদন। কনস্টেবল শুভদীপ জানা। মহিমার চরিত্রে মৌমিতা। আমজাদ ভাই ও তান্ত্রিক প্রভাকর। মণিকাঞ্চনার চরিত্রে সোনিয়া সাহানি। মহারাজ ঋদ্ধিমান। ডাইনি বুড়ি প্রজ্ঞা। পোস্টার ডিজাইনে মহাকাল প্রোডাকশন। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় স্বপ্নদ্বীপ ও প্রভাকর। তো শুরু হচ্ছে দি গপ্প.com-এর আজকের নিবেদন। সায়ন রুদ্রর কলমে মণিকাঞ্চনা। লোহার গেটটা খুলে বাড়ির ভেতরে ঢুকলো হিমাদ্রি। তার বাঁ কাঁধে একটা কালো ঝোলা। লম্বা মাটির উঠোন পেরিয়ে ঘরগুলোর ভেতরে ঢুকতে হয়। হিমাদ্রি ধীরে ধীরে ভেতরে ঢুকতে লাগলো। একবার এই বাড়ির ভেতরে কোনো একটা ঘরে লুকিয়ে আজকে রাতটা থাকতে পারলেই ব্যাস। তারপরে কাল সকালবেলা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ঠিক পালিয়ে যেতে পারবে সে। আর এই রাত্রিবেলাতে অজানা অচেনা রাস্তায় চলাটা নিরাপদ নয়। হিমাদ্রি পেছনে তাড়া করতে করতে দুজন পুলিশ কনস্টেবলও এসে পৌঁছলো সেই বাড়ির কাছে। একজন সেই বাড়ির ভেতরে ঢুকতে গেল, এমন সময় রে রে করে বাধা দিয়ে উঠলো অন্য কনস্টেবলটা। আরে কি করছিস তুই? ঢুকছিস কেন এই মহলের ভেতর? কনস্টেবলের কথাতে অন্য কনস্টেবলটা অবাক হয়ে তার দিকে তাকালো। তুই জানিস না এই মহলের ভেতর কে থাকে? তার উপর আজ আবার মহাপূর্ণিমা। আজকের দিনেই তো সে ভয়ানক হয়ে ওঠে। তাড়াতাড়ি চল, মূর্তি যায় যাক, আগে প্রাণটা তো বাঁচুক। কনস্টেবল দুইজন তাড়াতাড়ি চলে গেল। অন্যদিকে হিমাদ্রি তখন বাড়িটার একটা ঘরের ভিতরে প্রবেশ করেছে। ঘরের দরজা খোলাই ছিল, বা এমনও হতে পারে
দরজাটা ভাঙা। বাড়িটা বেশ বড়, পুরনো আমলের রাজবাড়ি ধরনের। বাড়ির বাইরেটা চাঁদের আলো থাকলেও ভেতরটা অন্ধকার। তবে অন্ধকারে হিমাদ্রির এখন খুব একটা অসুবিধা হয় না। সে ঘরের ভেতরের পরিমাপটা ভালো করে বুঝে নিয়ে মোটামুটি ভাবে চলতে পারে যে কোনো ঘরেতে। হিমাদ্রি ভেবেছিল হয়তো এই বাড়িতে এখন কেউ থাকে না, কিন্তু তার ধারণা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত করে হিমাদ্রি সেই অন্ধকার ঘরটার মধ্যে ঢুকে 2-3 পা এগোতেই ঘরের আলো জ্বলে উঠল। উজ্জ্বল ঝাড়বাতির আলোতে প্রথমে চোখটা একটু ধাঁধিয়ে গেলেও একটুক্ষণ পরে এসে দেখল সুইচ বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে একটা যুবতী মেয়ে। কে আপনি? এত রাতে এখানে কি করছেন? অবাক হয়ে হিমাদ্রিকে কথাটা বলল সেই মেয়েটি। ঘরের মধ্যে কারোর উপস্থিতি টের পেয়েই হিমাদ্রি তাড়াতাড়ি করে তার ঝোলা থেকে পিস্তলটা বার করতে যাচ্ছিল, কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা সে মেয়েটাকে দেখে সে একেবারে থমকে দাঁড়িয়ে পড়ল। কি অপরূপ সুন্দরী মেয়েটি! একবার দেখলে আর চোখ ফেরানো যায় না। কে আপনি? এত রাতে কেন এসেছেন এখানে? আবার বলে উঠল সেই যুবতী মেয়েটি। এবার যেন তার মধ্যে ভয়ের একটা ভাব ফুটে উঠল। আসলে আমি একটা কাজে পাশের গ্রামে এসেছিলাম। বাড়ি ফেরার সময় মাঝ রাস্তায় হঠাৎ করে আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। মেয়েটাকে কথাটা বলল হিমাদ্রি, কথায় অনুনয়ের সুর। আশেপাশে কোথাও কোনো থাকার জায়গা আছে কিনা তা খুঁজতে খুঁজতে আপনার এই বাড়িতে এসে পড়েছি। আজকে রাতটার জন্য আমাকে এই বাড়িতে একটু থাকতে দিন। আমি কথা দিচ্ছি, কাল ভোর হলেই আমি চলে যাব এই বাড়ি ছেড়ে। দিতে পারি, কিন্তু এখন বাড়িতে তো কেউ নেই। আপনি আসলে... একটু ভয়ে ভয়ে কথাটা হিমাদ্রিকে বলল সেই যুবতী। এত রাতে একজন অচেনা যুবক থাকতে চাইছে তার বাড়িতে, যার স্বভাব চরিত্র সম্পর্কে কিছুই জানে না সে। তাই মনের মধ্যে একটু দ্বিধা তৈরি হচ্ছে তার। বিশ্বাস করুন, আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই, বলল হিমাদ্রি। এখানে আজকে রাতটা থাকার জন্য যে করেই হোক রাজি করাতেই হবে তার এই মেয়েটাকে। আসলে বিপদে পড়েই এসেছি। যদি থাকতে দেন আজকের দিনটা তো খুব উপকার হয়। আপনাদের বাড়িতে তো অনেকগুলো ঘর, যে কোনো একটা ঘরে আমাকে থাকতে দিলেই হবে। ঠিক আছে, থাকুন, তবে আজকের রাতটাই। হিমাদ্রিকে বলল যুবতীটি। হিমাদ্রির কথাবার্তা শুনে তাকে ভদ্র ঘরেরই মনে হলো যুবতী, তাই বিশ্বাস করেই তাকে থাকতে দিল এই বাড়িতে। বলছি, এক গ্লাস জল পাওয়া যাবে? যুবতীকে বলল হিমাদ্রি। তেষ্টায় গলাটা শুকিয়ে যাচ্ছে। বসুন, আনছি। যুবতী চলে গেল বোধহয় রান্নাঘরের উদ্দেশ্যে। হিমাদ্রি নিশ্চিন্তভাবে ঘরের সোফাতে বসে পড়ল। এই যুবতীকে এতক্ষণ ধরে মিথ্যে কথাগুলো বেশ গুছিয়েই বলতে পেরেছে সে। আসলে সেই মেয়েটাকে খুবই ভালো লেগেছে তার, তাই মেয়েটার কাছে নিজের খুব ভালো একটা ইমপ্রেশন তৈরি করার জন্য একটু ভালোভাবেই তার কাছে নিজেকে জাহির করল সে। বেশ কিছুদিন আগের কথা, আমজাদ ভাইয়ের কথাতে তার কাছে এসেছে হিমাদ্রি। সালাম আমজাদ ভাই। বস এখানে। আমজাদ ভাইয়ের কথাতে তার পাশে বসলো হিমাদ্রি। বেশ
কিছু মাস হলো আমজাদ ভাইয়ের কাছে কাজ করছে সে। ইতিমধ্যে চুরি বিদ্যাতে বেশ হাত পাকিয়েছে সে। আমজাদ ভাই অদ্ভুত একজন মানুষ। বয়স প্রায় 40-এর কাছাকাছি হবে, লম্বাতে প্রায় 6 ফুট হবে। খুব মোটা না হলেও খুব রোগা যে বলা যায় তাও নয়। ইতিমধ্যে চুরি, ছিনতাই, রাহাজানিতে বেশ নাম করেছে। পুলিশ কেন, পুলিশের বাবারও সাধ্য নেই তাকে ধরার। শোনা যায় বড় বড় পলিটিক্যাল লিডারদের সাথেও হাত আছে তার। অনেক রকম নেশা আছে, তার মধ্যে মেয়ে নেশাও আছে। শোনা গেছে তার নাকি একটা সুন্দরী যুবতী গার্লফ্রেন্ডও আছে, তবে তাকে কোনোদিনও দেখেনি হিমাদ্রি, আর তার নামটাও জানে না সে। এবার হিমাদ্রির সম্পর্কে একটু বলা যাক। হিমাদ্রির নিজের রক্তের সম্পর্কের বলে কেউ নেই এই পৃথিবীতে। তার মা বেঁচে ছিল শুধু, তাও 3 মাস আগে ক্যান্সারে মারা গেছেন তিনি। কিভাবে ভালো বেসরকারি চাকরিতে অসহায় থেকে এই 2 নম্বরের লাইনে এলো হিমাদ্রি, তা বলতে গেলে কাহিনী বেড়ে যাবে। তবে সংক্ষেপে বলতে গেলে চাকরিটা হঠাৎ চলে যাওয়ার পর হিমাদ্রি হন্যে হয়ে খুঁজছিল একটা কাজ। একই চাকরি নেই, তার উপর মায়ের চিকিৎসার প্রচুর খরচ। উপায়ন্তর না পেয়ে হন্যে হয়ে চাকরির অনুসন্ধান করতে গিয়ে হিমাদ্রির হঠাৎ দেখা হয়ে গেল তার ছোটবেলার এক বন্ধুর সাথে, যে আমজাদ ভাইয়ের কাছে কাজ করত তার সাগরেদ হিসেবে। সেই হিমাদ্রিকে নিয়ে এসেছিল আমজাদ ভাইয়ের কাছে। হিমাদ্রিকে প্রথম দেখাতে ভালো লেগে গিয়েছিল আমজাদ ভাইকে। বেশ ভদ্র সভ্য চেহারা। প্রথম দেখাতে চোর বলে কারোর মনেই হবে না। এরকম একটা ছেলেকে তার দলে রাখলে মন্দ হয় না। মনে মনে এ কথাটা ভেবে তাকে কাজে রেখে দিয়েছিল আমজাদ ভাই। তবে সে কাজ কত দূর করতে পারবে সেটা পরখ করে দেখার জন্য প্রথমে একটা ছোট কাজ হিমাদ্রিকে দিয়েছিলেন তিনি, আর হিমাদ্রির সাথে আরো একজনকে পাঠিয়েছিলেন সেই কাজে। সেই কাজটা খুব ভালোভাবেই সম্পূর্ণ করেছিল হিমাদ্রি। তারপর 2-1টা কাজও খুব ভালোভাবে করেছিল হিমাদ্রি। দেখতে দেখতে সে আমজাদ ভাইয়ের বিশ্বাসভাজনের পাত্র হয়ে উঠেছিল। ঠিক এখনকার কাজগুলোর জন্য হিমাদ্রিকে একাই পাঠান তিনি। আজও সেরকম একটা কেসেই তিনি ডেকেছেন হিমাদ্রিকে। তোকে একটা কাজ করে দিতে হবে হিমু। হিমাদ্রিকে কথাটা বললেন আমজাদ ভাই। বলুন কি কাজ? এখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে রূপগড় গ্রামে একটা মন্দিরে একটা গণেশ মূর্তি আছে। প্রায় 1.5 ফুট উচ্চতার এই গণেশ মূর্তিটি কাঁচ, পিতল সহ 8 রকমের ধাতু দিয়ে তৈরি। সেই মূর্তিটা অ্যান্টিক আছে, বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। সেই মূর্তিটা আমাকে যে এনে দিতে হবে ভাই। ঠিক আছে আমজাদ ভাই, কাজ হয়ে যাবে, বলল হিমাদ্রি। তবে এবার কিন্তু কমিশনটা একটু বেশি লাগবে। এই 10% কমিশনে এখন কিছু হয় না, বিশ্বাস করো ভাই। হিমাদ্রির এই কথা শুনে আমজাদ ভাই ভয়ানক পরিমাণে রেগে গেল। 2 দিনের ছোকরা, সাহস কত বড়! তবে এই রাগটাকে বাইরে প্রকাশ না করে স্বাভাবিকভাবেই হিমাদ্রিকে বলল, সে ঠিক আছে, সেটা পরে দেখবো খোর, আগে কাজটা তো করে দে। আমজাদ ভাইয়ের এই কথা শুনে হিমাদ্রি বেশ খুশি হলো। ভাই যে এত সহজে হিমাদ্রির কথায় রাজি হয়ে যাবে সেটা সে ভাবতে পারেনি। তবে হিমাদ্রি হয়তো জানতো না, সে যদি ডালে ডালে চলে তবে আমজাদ ভাই চলে পাতায় পাতায়। তবে একটা কথা বলি তোকে হিমু, খুব সাবধানে কিন্তু। হিমাদ্রিকে বলল আমজাদ ভাই। গণেশ মূর্তিটা কিন্তু কাচের তৈরি, মানে অত্যন্ত ভঙ্গুর।
একবার যদি সেটা হাত থেকে কোনো কারণে পড়ে যায় তাহলে ভেঙে যেতে পারে, তবে সেটার আর কোনো মূল্য থাকবে না। তাই সাবধানে সেই মূর্তিকে ক্যারি করতে হবে তোকে। ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে, বলল হিমাদ্রি। এরপর আমজাদ ভাই হিমাদ্রিকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিল। আমজাদ ভাই ওকে বলেছিল রূপগড়ের নিকটবর্তী রেল স্টেশনে নেমে রূপগড়ের আশেপাশে কোথাও থেকে রাত 12টার পরে গিয়ে চুরি করে নিয়ে আসতে হবে সেই গণেশ মূর্তিটা। মন্দিরের পাহারার ব্যবস্থা থাকলেও ওই সময়টা একটু শিথিল থাকে, সকলে ঘুমিয়ে থাকে। চুরি করার পরে মন্দিরের পাশে জঙ্গলের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরলেই চলে আসতে পারবে রূপগড়ের সীমানা ছাড়িয়ে একদম বড় রাস্তায়। পথে ধরা পড়ার সম্ভাবনা খুবই কম, তবুও যদি হঠাৎ ধরা পড়ার সম্ভাবনা থাকে তখন মনের মধ্যে নাকি একটা বাড়ি আছে। লোকেদের কাছে সেই বাড়িটা বসন্ত মহল নামে পরিচিত। সেই বাড়িতে ঢুকে পড়তে পারলেই রাতটুকু কাটিয়ে দেওয়া যেতে পারে। এখন বাড়িতে কেউ থাকে না, আর জঙ্গলের মাঝে পুরো নির্জন বাড়ি বলে অনেকেই মনে করে সেই বাড়িতে হয়তো ভূত আছে, কিন্তু সেগুলো নিতান্তই বাজে কথা। সেই কথাতে বিশেষ চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এই নিন আপনার জল। হিমাদ্রির সামনে জলের গ্লাসটা বাড়িয়ে দিল সেই যুবতী। যুবতীর হাত থেকে গ্লাসটা নিয়ে সেটাতে একটু চুমুক দিয়েই বুঝল জল নয়, মিষ্টি শরবত। আপনি বসুন বাবু, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। হিমাদ্রিকে বলল সেই যুবতী। তার গলার স্বর খুবই মিষ্টি। আচ্ছা, তোমার নাম কি? মেয়েটার সাথে একটু কথা বলার উদ্দেশ্যেই তাকে কথাটা বলল হিমাদ্রি। আর এ বাড়িতে আর কে কে থাকে? আমার নাম মহিমা। হিমাদ্রির হাত থেকে ফাঁকা গ্লাসটা নিয়ে একটু মুচকি হেসে তাকে কথাটা বলল যুবতী। আর এই মহলে আমি ছাড়া আর কেউ থাকে না। আমি আসলে এই মহলে কাজ করি। হিমাদ্রি কিছুটা যেন অবাকই হলো, এত সুন্দরী মেয়েটা কাজের মেয়ে। আসলে এই মহলটা বিক্রি হয়ে গেছে। মহলটা ভেঙে একটা 5 স্টার হোটেল হবে। আমার কাজটাও বোধহয় চলে যাবে। আমাকে সরকার থেকেই রেখেছিল এই মহলটা সাফসুতরা করার জন্য। মহিলার কথা বলা ধরন যে এত সুন্দর, হিমাদ্রি অবাক হয়ে শুনছিল তার কথা। হিমাদ্রি তার রূপে এতটাই মোহিত হয়ে গেছে, তার কখনো মনেই হচ্ছিল না যে এই নির্জন পুরীতে কোনো সুন্দরী মেয়ে কখনোই একা থাকতে পারে না। আর যদি কেউ থেকেই থাকে তবে সে কখনোই মানুষ হতে পারে না। আসলে আমার বাবা মা দুজনেই খুব ছোটবেলাতেই মারা গেছে। হিমাদ্রিকে কথাটা বলল মহিমা। মামা মামির কাছে মানুষ হয়েছি, তাও মামা সারাদিন মদ গিলে পড়ে থাকে। মামার মদের টাকার যোগান দিতে কাজে নামতে হয়েছে আমার। এই কাজটা পাওয়ার পর থেকে এই মহলেই থাকি আমি। মাঝে মাঝে যাই গাঁয়ের ওই বাড়িতে, তবে ওই বাড়িতে আমার যেতে একদম ইচ্ছে করে না জানেন। ওখানে কেউ ভালোবাসে না আমায়। হিমাদ্রি মন দিয়ে শুনছে মহিমার কথা। সে এখন মনে মনে ভাবছে কেমন হতো যদি এই মেয়েটার সাথে তার বিয়ে হতো। এই মেয়েটাকে যদি সে চিরসঙ্গিনী হিসেবে পেত, তবে সে এই সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে সৎভাবে সুখে সংসার করত। আচ্ছা, এই এত বড় বাড়িতে তোমার একা থাকতে ভয় করে না? ভয় না বাবু, ভয় কিসের? হিমাদ্রির কথায় একটু
মুচকি হেসে তাকে কথাটা বলল সেই মহিলা। তবে গাঁয়ের মানুষেরা অনেকে বলে জানেন, এই মহলে এখনো নাকি মণিকাঞ্চনার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। তবে আমি কোনোদিনও তাকে দেখিনি। মণিকাঞ্চনা? মণিকাঞ্চনাকে? অবাক হয়ে সে মহিলার কথা শুনল হিমাদ্রি। সে অনেক বছর আগেকার কথা বাবু, এই গাঁয়ের লোকেদের কাছ থেকেই শোনা আমার। তখন রূপগড় এস্টেটের মহারাজা ছিলেন নৃপেন্দ্রনাথ আয়োধ্যাম। এই বসন্ত মহলটা তাঁরই ছিল। তার ছিল গান বাজনার শখ। বসন্ত মহলেরই নাচঘরে নিয়মিত নৃত্য প্রদর্শন করে তাকে খুশি রাখতেন বাইজি মণিকাঞ্চনা। এই মহলের থেকে কিছু দূরেই ছিল মণিকাঞ্চনার বাড়ি। ধীরে ধীরে মহারাজ নৃপেন্দ্রনাথ মণিকাঞ্চনার প্রেমে পড়ে গিয়েছিলেন। মহারাজের প্রতিদিন রাতের বেলা যাতায়াত ছিল মণিকাঞ্চনার বাড়িতে। তারপর শোনা যায় মণিকাঞ্চনা নাকি সন্তান সম্ভবা হয়ে গিয়েছিলেন। মহারাজ যেহেতু বিবাহিত ছিলেন, তাই সম্মান হারানোর ভয়ে তিনি নাকি লোক দিয়ে খুন করিয়েছিলেন মণিকাঞ্চনাকে, আর তাকে পুঁতে দিয়েছিলেন মাটিতে। অতৃপ্ত মণিকাঞ্চনার আত্মা পূর্ণিমার রাতে বসন্ত মহলে এসে খুন করেছিলেন জমিদার নৃপেন্দ্রনাথকে। এরপর নাকি সেই মণিকাঞ্চনার আত্মা বসন্ত মহলের সকল মানুষকে মারতে শুরু করে আর তাদের রক্ত খেতে থাকে। হোম যজ্ঞ পূজা অর্চনা করেও নাকি তাড়ানো যায়নি সেই আত্মাকে। বাধ্য হয়েই বসন্ত মহলের সকলেই পালিয়ে গিয়েছিল এই মহল ছেড়ে। তবে আজও নাকি বসন্ত মহলে ঘুরে বেড়ায় মণিকাঞ্চনার আত্মা, আর প্রতি পূর্ণিমা রাতে সে নাকি রক্ত পিপাসু হয়ে ওঠে। ওই দিন মহলের মধ্যে কোনো জীবিত মানুষ দেখলে সে তার রক্ত খেয়ে নাকি পিপাসা মেটায় তার। ভূত? মানে এই মহলে? মানে পূর্ণিমা রাতে? আরে বাবু, আপনি যে একদম ভয় পেয়ে গেলেন। হিমাদ্রিকে হঠাৎ এরকম হতচকিত হতে দেখে খিল খিল করে হেসে উঠল মহিমা। তার রূপের মতো তার হাসিটাও খুবই সুন্দর। এই সুন্দর হাসি দেখে হিমেশের মধ্যে ভয়টা যেন কোথায় উবে গেল। চিন্তা করবেন না, এসব গাঁয়ের লোকেদের মন গড়া গল্প মাত্র। কোনো আত্মা টাত্মা নেই এই মহলে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এখানে। মহিমার কথাতে কিছুটা আশ্বস্ত হলো। হয়তো মহিমার কথাটাই ঠিক, সেও তো আছে এই বাড়িতে। তবে মহিমার রূপে মোহিত হয়ে বাস্তব জ্ঞান বুদ্ধি হারিয়ে না বসলে সে হয়তো আসল ব্যাপারটা বুঝতে পারত। আপনি বসুন বাবু, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। মহিমা চলে গেল রান্নাঘরে। হিমাদ্রি সোফায় বসল, ছোলাটা রাখলো পাশে। এই ছোলায় এখন সেই গণেশ মূর্তিটা সযত্নে রাখা আছে। মূর্তিটা যে তার পাওয়া গেছে সে কথা জানিয়ে একবার আমজাদ ভাইকে ফোন করলে কেমন হয়? ফোনটা পকেট থেকে বার করে হিমাদ্রি বুঝতে পারল মোবাইলে টাওয়ার নেই। এই মহলের মধ্যে এখন মহিমা ছাড়া সে একদমই একা। এই নির্জন পুরীতে সারাদিন মহিমা একা একা থাকে কিভাবে, সেটা ভেবেই অবাক লাগলো তার। আজকে রাতটা গেলেই এই মহল ছেড়ে তাকে চলে যেতে হবে। তারপরে কি মহিমার সাথে তার আর দেখা হবে? মণিকাঞ্চনার ঘরের পালঙ্কের উপর তখন আচ্ছ অবস্থায় সুরাপান করছেন মহারাজ নৃপেন্দ্রনাথ আয়োধ্যাম। মহারাজের
পাশে বসে আছেন সুন্দরী মণিকাঞ্চনা, অপূর্বতা রূপের ছটা। তোমার এই সুন্দর মুখখানি দেখার জন্যই তো বারে বারে ছুটে আসি আমি তোমার কাছে, বললেন মহারাজা নৃপেন্দ্রনাথ। মহলের ওই বয়স্কা সুরমার মুখখানা দেখতে দেখতে বড্ড একঘেয়ে হয়ে গেছি। সুরমা নৃপেন্দ্রনাথের স্ত্রীর নাম। নৃপেন্দ্রনাথের দুটি সন্তানের জন্ম দেওয়ার পরে এখন তিনি নৃপেন্দ্রনাথের দু চোখের বিষ। তোমার এই অপরূপ সৌন্দর্যের আকর্ষণে আমি বারে বারে মৌচাকের প্রতি মৌমাছির আকর্ষণের মতো ছুটে ছুটে আসি তোমার কাছে। মহারাজ মণিকাঞ্চনা হাগালে তার ডান হাতটা আলতো করে বোলাতে লাগে। আপনাকে তাহলে একটা সুখবর জানাই মহারাজ। একটু সামান্য হেসেই মহারাজকে কথাটা বলল মণিকাঞ্চনা। আমি সন্তান সম্ভবা মহারাজ। আমি খুব তাড়াতাড়ি আপনার সন্তানের জননী হতে চলেছি। কি? এটা কি বলছো তুমি? হঠাৎ করে উঠে দাঁড়ালেন মহারাজ। তার নেশা ততক্ষণে ঘুচে গেছে। না, এটা কিছুতেই হতে পারে না। আমি কিছুতেই ওই জারজের পিতা হতে পারি না। রাগের মাথায় কথাগুলো বলেই হন হন করে হেঁটে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। পেছনে মণিকাঞ্চনার করুণ কণ্ঠস্বর তিনি যেন শুনেও শুনলেন না। মহারাজ, মহারাজ! হিমাদ্রি তখন খেতে বসেছে। মহিমা থালায় নানান রকম পদ সাজিয়ে তাকে দিয়েছে। সোনামুগের ডাল, পটল ভাজা, এঁচোড়ের তরকারি আর কাতলা মাছের কালিয়া। বেশ পরিতৃপ্তির সাথে সুস্বাদু খাবারগুলো খেলো সে। এমনিতে যথেষ্ট পরিমাণে খিদে পেয়েছিল তার। হিমাদ্রি বেশ অবাক হয়ে গেল এটা ভেবে যে এইমাত্র 10-15 মিনিটের মধ্যে সে এত রকম পদ করলো কিভাবে। হয়তো আগে করা ছিল, ফ্রিজে রাখা ছিল, সেটাই বার করে গরম করে দিয়েছে হয়তো। আচ্ছা, কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলবো? খাওয়া শেষ করে মহিমাকে কথাটা বলল হিমাদ্রি। কি কথা বলুন না। আচ্ছা, তোমার বিয়ে হয়ে গেছে? মনের মধ্যে জমিয়ে রাখা প্রশ্নটা মহিমাকে করেই বসল হিমাদ্রি। না বাবু, আমার মতন সাধারণ মেয়েকে কে বিয়ে করবে? মাথা নিচু করে হিমাদ্রিকে কথাটা বলল মহিমা। মা বাপ মরা মেয়ে লোকের বাড়িতে কাজ করে, কে আর এমন মেয়েকে বিয়ে করতে চায় বলুন? আচ্ছা, কেউ যদি তোমাকে কোনোদিন হঠাৎ করে বিয়ের প্রস্তাব দেয়, তুমি কি রাজি হবে? মনের সুপ্ত ইচ্ছেকে মুখে প্রকাশ করার কথা ভাবছিল হিমাদ্রি। তেমন যদি সত্যি কেউ আসে তবে সেটা ভেবে দেখব ক্ষণে। তবে আমার মনে হয় না আমার মতন অভাগিনীকে কেউ বিয়ে করে নিজের স্ত্রী করতে চাইবে। এবার কি তবে নিজের মনের কথাটা বলেই ফেলবে হিমাদ্রি? তারও জীবনে কেউ নেই, আর মহিমারও কেউ নেই। নিন বাবু, আপনি এবার শুয়ে পড়ুন, অনেক রাত হয়ে গেছে। হিমাদ্রিকে কথাটা বলল মহিমা। আপনার জন্য ওপরের একটা ঘর সাফ সুতরা করে রেখেছি, ওখানেই শুয়ে পড়তে পারেন। মহিমার এই কথাতে হিমাদ্রির মনে একবারের জন্য এই চিন্তাটা এলো না যে হিমাদ্রির জন্য যে কিভাবে ঘর পরিষ্কার রাখতে পারে। সে কি তবে জানতো কেউ আসতে চলেছে এই মহলে? আরে
এ যে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হইল। মুষলধারে হওয়া বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কথাটা বলল রাজবাড়ির একজন পালোয়ান। তার পাশে দাঁড়িয়ে আরেকজন পালোয়ান। তার পাশেই মাটিতে রাখা আছে মণিকাঞ্চনার মৃতদেহ, যাকে তারা কিছুক্ষণ আগেই হত্যা করেছে। মহারাজের নির্দেশে সে পালোয়ান দুইজন রাতের অন্ধকারে মণিকাঞ্চনাকে হত্যা করে তার মৃতদেহকে মাটি চাপা দিতে নিয়ে এসেছে এই জনমানবহীন শ্মশানে। কিন্তু হঠাৎ তার প্রচণ্ড বৃষ্টি শুরু হওয়াতে তারা মাটি খোঁড়ার কাজ শুরু করতে পারছে না। চল, এই লাশটাকে এইখানে ফেলাইয়া আমরা চইলা যাই, বলল অন্য পালোয়ানটা। কিন্তু মহারাজ যদি জিজ্ঞাসা করেন তবে কি বলবি? ও বলবি লাশটাকে মাটি চাপা দিয়ে দিছস। বন্ধু পালোয়ানকে বলল অপর পালোয়ান। এখন চল চইলে যাই, এই বৃষ্টি বাদলার মধ্যে আর থাকুন যাচ্ছে না। কিন্তু ওইটার কি হবে? মণিকাঞ্চনার মৃতদেহের দিকে ইশারা করে কথাটা বলল অপর পালোয়ান। ও এইখানেই রাইখা দি, শেয়াল কুকুরে আইসা ঠিক নিয়ে যাবে ক্ষণে। মণিকাঞ্চনার মৃতদেহটাকে বৃষ্টির মধ্যেই মাটিতে ফেলে রেখেই চলে গেল তারা। ওরা দুজন চলে যাওয়ার পরে প্রায় সঙ্গে সঙ্গেই হঠাৎ উল্টো দিক থেকে লাঠিতে ভর দিয়ে সামান্য খোঁড়াতে খোঁড়াতে মণিকাঞ্চনার মৃতদেহের সামনে এসে দাঁড়ালো একজন বুড়ি। লাঠির পাশে দাঁড়িয়ে মণিকাঞ্চনার পাশে বসে মৃত মণিকাঞ্চনার হাতের নাড়ি পরীক্ষা করলো সে বুড়ি। তারপর অদ্ভুত মিহি গলায় খিলখিল করে হেসে উঠল সেই বুড়ি। এমন একটা শব্দে হইতো চাইছিলাম আমি, বলল সেই বুড়ি। এবার আমি এই শরীরের আত্মাকে আমার তন্ত্রবিদ্যার দ্বারা পিশাচে পরিণত করব, যে রক্তপানের বাসনা নিয়ে জেগে উঠবে প্রতি পূর্ণিমার রাতে, আর পুরুষ মানুষের রক্ত খেয়েই সে শান্ত হবে। মহারাজ নৃপেন্দ্রনাথ, তোর মৃত্যু এই পিশাচিনীর হাতেই হবে। খুব তো আমাকে গা ছাড়া করেছিলিস, জ্বালিয়ে দিয়েছিলিস আমার ঘর, বলেছিলিস না আমি ডাইনি। এবার দেখবি দেখবি এই ডাইনি বুড়ির তন্ত্রশক্তির জোর, এই জোর কতখানি এবার তুই দেখবি। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল হিমাদ্রি। কতক্ষণ ঘুমিয়েছিল সে জানে না। খাওয়ার পর নরম বিছানায় শোয়ার সাথে সাথে ঘুমের চোখ জড়িয়ে এসেছিল তার। হঠাৎ কোনো কারণবশত ঘুমটা ভেঙে যেতেই সে কিছুটা অবাক হয়ে গেল। ঘরের নাইট ল্যাম্পের আলোতে সে দেখতে পেল তার খাটের পাশেই এক দৃষ্টি তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে মহিমা। মহিমা, তুমি এখানে? কিছুটা অবাক হয়ে মহিমাকে কথাটা বলল হিমাদ্রি। বাবু, আপনি আমাকে বিয়ে করবেন? আপনি আমাকে নিয়ে যাবেন এই মহল থেকে? হঠাৎ মহিমার মুখ থেকে কথা শুনে আরো অবাক হয়ে গেল হিমাদ্রি। হিমাদ্রির মনে মহিমাকে বিয়ে করার একটা সুপ্ত বাসনা তৈরি হয়েছিল ঠিক, কিন্তু সে কথা তো মহিমাকে জানায়নি সে। তবে মহিমা কি করে জানলো তার মনের কথা? হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু নিয়ে চলুন না বাবু, আপনার সঙ্গে এই মহল ছেড়ে দূরে কোথাও। হিমাদ্রি কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তাকে কথাটা বলে উঠল মহিমা। সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো হিমাদ্রির দিকে। আসুন না আমার কাছে, চলুন না, আমরা দুজন এক হয়ে যাই। হঠাৎ করে মহিমার মধ্যে একটা ব্যাপার লক্ষ্য করলো হিমাদ্রি। মহিমার একটু
ঠোঁট দুটো ফাঁক করতে বেরিয়ে এলো তার সদন্ত দুটো। এত বড় তার সদন্ত দুটো যেন রূপকথার গল্পে পড়া কোনো ডাইনির মতো। মহিমা তার হাত দুটো বাড়িয়ে দিচ্ছে হিমাদ্রির দিকে। তার হাতের দু হাতের নখগুলো যেন অস্বাভাবিক রকমের বড়। হঠাৎ প্রচন্ড ভয় পেয়ে হিমাদ্রি এক লাফে মহিমার বিছানা থেকে নেমে মহিমার পাশ কাটিয়ে দৌড়ে বেরিয়ে গেল সেই ঘর ছেড়ে। সঙ্গে তার সেই ঝোলাটা নিতেও ভুলল না সে। প্রায় দুটো করে সিঁড়ি একসাথে টপকে এসে নেমে পড়ল নিচে। বেরোনোর দরজার সামনে দৌড়ে যেতে গিয়েই তার ধাক্কা লাগলো একজনের সাথে। এ কি বাবু, আপনি চলে যাচ্ছেন কেন? মহিমার গলার আওয়াজ শুনতে পেয়ে সে অবাক হয়ে দেখল তার বেরোনোর দরজার সামনেই দাঁড়িয়ে আছে সে। আশ্চর্য তো, সে এত তাড়াতাড়ি এখানে তার আগে এলো কি করে? নিয়ে যাবেন না আমাকে? মহিমা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তার দিকে। সে একটু মুখটা ফাঁক করতেই তার সদন্ত দুটো যেন ছক করে উঠল। এগোবে না আমার দিকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ভয়ে একটু একটু করে পিছিয়ে যেতে লাগলো হিমাদ্রি। সে বুঝতে পারছে তার সামনে স্বয়ং মৃত্যুদূত দাঁড়িয়ে রয়েছে। তবুও নিজেকে রক্ষা করার জন্য প্রাণপণে চেষ্টা করে যেতে হবে তাকে। এমন সময় হঠাৎ কোথা থেকে খানিকটা উড়ন্ত ধুলো এসে লাগলো মহিমার চোখে। আর হঠাৎ করে চিৎকার করে উঠল মহিমা। এই চিৎকার যেন প্রবল যন্ত্রণার। আজ তোকে আমি ছাড়বো না শয়তানি পাশানি। হঠাৎ করে একটা ভারী গলার আওয়াজ শুনতে পেল হিমাদ্রি। সেই আওয়াজ লক্ষ্য করে তাকিয়ে দেখলো ঘরের মধ্যে তার খানিকটা তফাতে একজন মাঝবয়সী মানুষ দাঁড়িয়ে। এই মানুষটি ঘরের মধ্যে হঠাৎ কোথা থেকে এলো সে বুঝলো না। লোকটার মাথা ভর্তি কালো চুল, কালো গোঁফদাড়িতে মুখের বেশিরভাগ অংশটাই এমনভাবে ভরে গেছে যে মুখটা প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। সাধারণভাবে দেখলে তান্ত্রিক গোছেরই মনে হয়। আজ তোকে আমি দূর করে দেব এই মহল ছেড়ে বলে সেই তান্ত্রিক ভদ্রলোক গর্জে উঠলেন। তার গলার স্বর আশ্চর্য রকমের গম্ভীর। বটে রে, তুই মরবি আমায়? কথাটা বলে উঠল মহিমা। তার কথার মধ্যে চাপা রাগের অনুভূতি স্পষ্ট হয়ে উঠেছে। তোর মতন একজন সাধারণ তান্ত্রিক শেষ করবি আমায়? দাঁড়া, এক্ষুনি তোর মজা দেখাচ্ছি। মহিমা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো সেই তান্ত্রিকের দিকে। এই পিশাচিনীকে আমি আজ মজা বুঝিয়েই ছাড়বো। কথাটা নিজের মনেই বলে সেই তান্ত্রিক হঠাৎ করে হিমাদ্রির দিকে তাকালো। তারপর তাকে বলল, আচ্ছা, তোমার কাছে কোনো ঠাকুরের জিনিস আছে? মানে ঠাকুরের ছবি বা কোনো মূর্তি? আসলে এই পিশাচিনীকে মারতে ঠাকুরের কিছু একটা লাগবে। হিমাদ্রির হঠাৎ মনে পড়লো তার ঝোলার মধ্যেই তো আছে গণেশ ঠাকুরের সেই মূর্তিটা। যদিও এটা বার করা তার পক্ষে নিরাপদের কাজ হবে না, তবু জীবন রক্ষার করার তাগিদে সেই মূর্তিটা বার করে তুলে দিল সেই তান্ত্রিকের হাতে। তান্ত্রিক সেই মূর্তিটা হাতে নিয়েই মহিমার দিকে বাড়িয়ে ধরতেই হঠাৎ চিৎকার করে কয়েক পা পিছিয়ে গেল সে। হঠাৎ করে হেসে উঠল সেই তান্ত্রিক। এক হাতে সেই গণেশ মূর্তিটা, অন্য হাতে পরচুলার নকল দাড়ি গোপটা খুলে ফেলল সেই তান্ত্রিক। আরে এই যে আমজাদ ভাই এখানে কোথা থেকে এলো? হিমাদ্রি যেন আকাশ থেকে পড়ল। কি ভেবেছিলিস আমার সাথে ডবল গেম খেলবি? হিমাদ্রিকে কথাটা বলে উঠল আমজাদ ভাই।
আমি খবর পেয়েছি তুই এই মূর্তিটা অন্য কোথাও বিক্রি করে দেওয়ার প্ল্যান করেছিস। আমার পরে আমারই ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করছিলিস। তাই তোর জন্য আমি একটা উল্টো প্ল্যান বানালাম। আমি জানতাম তুই পুলিশের তাড়া খেয়ে এই মহলেই আজকের রাতটা কাটাতে আসবি। তাই তোর উপর নজরদারি করার জন্য আমি নিযুক্ত করলাম আমারই সো সুইট গার্লফ্রেন্ড মহিমাকে। হঠাৎ করে মহিমা একটু সামান্য হেসে তার মুখ থেকে বের করে আনলো তার নকল স্বজনত্ব দুটো। তারপরে সে আমজাদ ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো। ওই তোকে সবসময় চোখে চোখে রেখেছে যাতে তুই এই মহলে ছেড়ে পালাতে না পারিস। তার মানে এসবই তোমারই প্ল্যান ছিল? হিমাদ্রির কাছে এখন সমস্ত ব্যাপারটাই পরিষ্কার হয়ে গেছে, আর সেই কারণে রাগের বশবর্তী হয়ে সে তার ছোলা থেকে পিস্তলটা বার করার উদ্যোগ করল। না না, একদম না। হিমাদ্রির তার পিস্তলটা বার করার আগেই সে দেখলো আমজাদ ভাই তার নিজের পিস্তলটা তাক করেছে হিমাদ্রি। তুই যদি একটুও নড়ার চেষ্টা করিস তবে আমার এই পিস্তলের গুলি সোজা গিয়ে লাগবে তোর মাথায়, আর আমার লক্ষ্য যে অব্যর্থ। আর তোর চেয়ে আমার পিস্তল চালানোর দক্ষতাও যে সামান্য হলেও বেশি সেটা তুই ভালোভাবেই জানিস। আমজাদ ভাইয়ের কথার মধ্যে একটা হুমকির সুর অনুভব করল হিমাদ্রি। তারপর হিমাদ্রি কি করবে সে তার ছোলা থেকে হাতা সরিয়ে দিল। একটু বেশি চালাকি করতে গিয়ে ফেঁসে গেল সে। আমজাদ ভাইয়ের চোখে ফাঁকি দিয়ে কোনো কাজ করা যে অত সহজ নয় সেটা তার আগে বোঝা উচিত ছিল। এখন প্রাণ নিয়ে ফিরতে পারলে হয়। এই মূর্তিটা আমার পা হয়ে গিয়েছে, এবার আমি চললাম, বলল আমজাদ ভাই। তুই থাক এখানে। জানি না এই বাড়িতে ভূত সত্যিই আছে কি না, যদি না থাকে তো এবারের মতন বেঁচে গেলি তুই। চলো মহিমা। শেষের কথাটা মহিমাকে উদ্দেশ্য করে বলল আমজাদ ভাই, কিন্তু মহিমার দিকে তাকাতে গিয়ে আমজাদ ভাই অবাক হয়ে দেখলো তার পাশে মহিমা নেই। কোথায় গেল মহিমা? ঠিক তখনই আচমকা মহিমা যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে হঠাৎ একটা হালকা ধাক্কা অনুভব করলো আমজাদ ভাই। হালকা হলেও আচমকা ধাক্কাতে টাল সামলাতে না পেরে আমজাদ ভাইয়ের হাত থেকে পিস্তলটা আর গণেশ মূর্তিটা মেঝেতে পড়ে গেল, আর গণেশ মূর্তিটা মেঝেতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে মেঝের চারিদিকে ছড়িয়ে গেল। আর ঠিক তখনই এক বিভৎস অট্টহাসি শব্দ শোনা গেল সারা মহল জুড়ে। আর আমজাদ ভাই অবাক হয়ে দেখলো মহিমা দাঁড়িয়ে আছে উপরে। ওটা যে সিঁড়ি আছে তার উপরে ঠিক শেষ সিঁড়িতে যে মহিমা একটু আগে আমজাদ ভাইয়ের পাশেই দাঁড়িয়ে ছিল, সে এত তাড়াতাড়ি উপরে উঠলো কিভাবে সেটা ভেবে অবাক হয়ে গেল হিমাদ্রি আর আমজাদ ভাই। মহিমা, তুমি ওখানে কি করছো? অবাক হয়ে আমতা আমতা ভাবেই কথাটা বলল আমজাদ ভাই। আমি মহিমার না, মহিমার না, আমি মণিকাঞ্চনা, বলল সেই নারী মূর্তি। তার গলার স্বর এখন বেশ গম্ভীর। তোরা দেখতে চাস আমার আসল রূপ? দেখতে চাস? দেখ তাহলে। হিমাদ্রি আর আমজাদ ভাই অবাক হয়ে দেখল মহিমার চেহারাটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। দেখতে দেখতে সে আগেকার দিনের রাজপ্রসাদের আমলের কোনো সম্ভ্রান্ত নারী রূপ ধারণ করছে। এমনকি তার মুখটাও বদলে গেছে। যে নারীকে এখন দেখছে হিমাদ্রি আর আমজাদ ভাই সে মহিমা নয়, একে তারা আগে কোনো দিনও দেখেনি পর্যন্ত। কাহাবর্তী সোনার গয়না, পোশাকে পুরনো যুগের ধাঁচে। মহিমাকে দেখতে
চাস তোরা? ওই দেখ। কথাটা বলে সে নারী মূর্তি যে নিজেকে মণিকাঞ্চনা বলে বিষয় দিয়েছে সে একটু সরে দাঁড়ালো। হিমাদ্রি আর আমজাদ ভাই অবাক হয়ে দেখলো সেখানে জ্ঞানহীন অবস্থায় পড়ে রয়েছে। দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে সে আর বেঁচে নেই। ওকে আমি মেরে ফেলেছি, আমার মহলে অনাধিকার প্রবেশের শাস্তি দিয়েছি ওকে, বলল মণিকাঞ্চনা। হিমাদ্রি আর আমজাদ ভাই স্পষ্টই বুঝতে পারলো এতক্ষণ যাকে তারা মহিমা ভাবছিল সে আসলে মহিমা ছিল না, সে ছিল এই মহলে ভয়ঙ্কর পিশাচিনী মণিকাঞ্চনা। এখন আমি তাদের রক্তকে মেটাবো আমার বহু বছরের তৃষ্ণা, ওরে উঠলো পিশাচিনী। সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে এগিয়ে আসছে হিমাদ্রিদের। তবে আমি একা নয়, এখন আমার সাথে রক্ত বিপাশার আনন্দে মেতে উঠবে আরো একজন। হিমাদ্রিটা অবাক হয়ে দেখলো মৃত মহিমা যেন ধীরে ধীরে উঠছে। তার চোখের সামনেই উঠে দাঁড়িয়ে পড়ল মহিমা। তবে তাকে দেখে মোটেই জীবিত মানুষ বলে মনে হচ্ছে না। অদ্ভুত মরা মানুষের মতো তার চোখের চাহনি, যেন কোনো শব্দ মরে যাওয়া মানুষকে কেউ দাঁড় করিয়ে রেখেছে। এবার থেকে ওই মহলে একজন নয়, দুজন পিশাচিনী থাকবে, যারা ওই মহলে হঠাৎ ঢুকে পড়া কোনো পুরুষ মানুষের রক্ত পান করে মেটাবে তাদের রক্ত পিপাসা। মহিমা ধীরে ধীরে নেমে আসছে মণিকাঞ্চনার পেছন পেছন, যেন মণিকাঞ্চনারই নির্দেশ মতো চলছে সে। আর এক পায়ে গেলেই গুলি করে দেবো, দাঁড়াও বলছি। মণিকাঞ্চনার দিকে পিস্তল উঁচিয়ে ধরলো আমজাদ ভাই, কিন্তু মণিকাঞ্চনা বা মহিমা কারুরই ভয়ে পাওয়ার বা থামার কোনো লক্ষণ দেখা গেল না। হিমাদ্রি আমজাদ ভাইয়ের পাশে দাঁড়িয়েই মনে সাহস সঞ্চয় করার চেষ্টা করছে। এখন এই বিপদের সময় আমজাদ ভাই তার একমাত্র ভরসা, যদিও সে জানে সেই ভয়ানক অতিপ্রাকৃত শক্তির সামনে তার আমজাদ ভাইও কিছু করতে পারবে না। বেগতিক বুঝে আমজাদ ভাই পর পর দুটো গুলি করলো মণিকাঞ্চনার শরীর লক্ষ্য করে। তো মনে হলো মণিকাঞ্চনার শরীরের ভেতর ঢুকলোই না, আর ঢুকলেও সেই গুলির দ্বারা কোনো রকম আঘাতপ্রাপ্ত হয়েছে বলে তার মনে হলো। হিমাদ্রিরা ছুটে ভয় পালাতে গেল, কিন্তু মহলের এই ঘর থেকে বেরোনোর দরজা তো বন্ধ। কেউ যেন বাইরে থেকে বন্ধ করে দিয়েছে সেই দরজা। হঠাৎ এক ভয়ানক চিৎকার করে মহিমা ছুটে গেল হিমাদ্রির দিকে। তার দুই হাত দিয়ে হিমাদ্রিকে শক্ত করে ধরে ফেলল এবং তার সদন্ত বসিয়ে দিল হিমাদ্রির ঘাড়ের টান দিকে। এরকম প্রচন্ড যন্ত্রণাময় কামড় খেয়ে চিৎকার করে উঠল হিমাদ্রি। সমস্ত ব্যাপারটা চোখের সামনে আমজাদ ভাই দেখে ছুটে পালাতে গেল, কিন্তু সে টাল সামলাতে না পেরে পড়ে গেল ঘরের মেঝের উপর। ঠিক সেই সময় হঠাৎ এক ভয়ানক চিৎকার করে এক প্রকাণ্ড লাফ দিয়ে মণিকাঞ্চনা এসে পড়ল আমজাদ ভাইয়ের বুকের উপর। তারপর সে তার বাঁ হাতের ধারালো নখ দিয়ে চিড়ে দিল আমজাদ ভাইয়ের গলার বাঁ দিক থেকে ডান দিক। তারপর you